শালা তুই আমার হাঁটু সমানের হয়ে আমাকে প্রপোজ করস? তো কী তা হয়েছে? সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা হয় না নাকি? শালা হারামি, তোর লজ্জা করে না এসব বলতে? লজ্জা কেন করবে? আমি তোর বড় বোনের 1 বছরের বড়, আর তোর 4 বছরে। তো কি হয়েছে? দূর বাড়া, তোর সাথে কথা বলাই বেকার। প্রেম করে দেখবা, ভালো লাগবে। তখন মিথিলা কিছু না বলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। আর আমি গালে হাত দিয়ে ওর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকি। আর তখন মিথিলা চলে যায়। আমার আর কি, বেহার মতো পকেট থেকে ফোনটা বের করে মিথিলাকে মেসেজ দিলাম। জানেমান, তোমার আই লাভ ইউ বলার অপেক্ষায় আছে। জানেমান। তারপরও মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, কারণ ও জানে আমার সাথে কথা বলে আমি অর্ধেক কথায় ওকে প্রপোজ করব। আর আপনারা নিশ্চয়ই পড়ে যাবেন যে এই পোলাডা ক্যাডা কথায় কথায় প্রপোজ করে। তাই আমি আগে আপনাদের পরিচয় দিয়ে নিই। আমি ইকরাম হোসেন আকাশ, বাবা মা এবং পরিবারের সবার ছোট নবাব। আব্বুর লাইব্রেরি আছে, আম্মু গৃহিণী, আপু একজন মেডিকেল স্টুডেন্ট। ও হ্যাঁ, আমাদের আরও একটা ব্যবসা আছে, তা হচ্ছে রেস্তোরাঁ, যা আমি এবং আমার দুষ্টু মিষ্টি নানির জাউরা পোলা আমার মামা চালায়। সেটা থেকে যা ইনকাম হয় তা মন চাইলে বাসায় দিই, আর না হইলে দুইজন রেখে দিই। এমনি বেশিরভাগ সময় বাসায় দিই। আর আমার বোনের নাম সোমায়া আক্তার ইকরা, দ্বিতীয় বোন প্লাস ভাইয়ের নাম মিলিয়ে রাখছে। ও হ্যাঁ, শুধু আমাদের দুইজনের না, আমাদের আব্বুর নামের সাথেও প্রথম শব্দ মিল আছে, অর্থাৎ আব্বুর নাম ইকবাল সাহেব। আমার মামার নাম মোবারক মির্জা। উনি এই বছর অনার্সে ফাইনাল ইয়ারে পড়ে। ওনার বয়স বেশি না, 25। উনি 2 বছর বিদেশে ছিল, তাই পড়ালেখায় পিছিয়েছে। আর আমি এবং আমার মামা একদম বন্ধুর মতো। ওকে আর বললাম না, কারণ বেশি বললে তোমগো আর গল্প শুনতে মন চাইব না। ও হ্যাঁ, এতক্ষণ যার সাথে ঝগড়া হলো তার পরিচয় যদি না দিই তাহলে তো হবেই না। আমার আব্বুর বন্ধুর মেয়ে এবং আমাদের প্রতিবেশী। আর ওনার সম্পূর্ণ নাম মিথিলা জাহান ইসরাত। সবাই ইসরাত ডাকে, অনলি মিথিলা ডাকি আমি। মিথিলার বয়স 25, অর্থাৎ আমার মামার বয়সী। আর আমার বয়স 17। আমি এই বছর ইন্টারের ফাইনাল পরীক্ষা দেব। ওকে, গল্পে ফিরি, চলো। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, তখন নানির চাওড়া পোলা আসলো আর বলল, কি রে থাপড়ানি কয়টা মাসে ইসরাতে? মামা হুদাহুদি মজা নিও না তো। এমনিই আমার মেয়েটাকে পটাইতে আমার বাসা দিয়ে হাবা যাচ্ছে, আর তুমি মামা হয়ে ভাগিনাকে সাহায্য না করে মজা নিচ্ছ। পিচি একটা পোলা মামারে কস মেয়ে পটিয়ে দিতে। তো আমার ইচ্ছে নয় অসময়ে তোর সাথে তর্কে জড়ানো, তাই চলে যাচ্ছি। আরে যাও যাও। তারপর মামা চলে যায় আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিই। তখন আমি চ্যাট জিপিটিকে মেসেজ দিই। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি মামা, নিজের বয়সে 4 বছরের বড় মেয়েকে কিভাবে পঠাবো? চ্যাট জিপিটি মামা, তোমার পিক দাও, তোমার পিক দেখি। আমি চ্যাট জিপিটির উত্তর দেখে অবাক হই, কারণ এই প্রথম চ্যাট জিপিটি এত ছোট কথা বলছে। আমি আর দেরি না করে ছবি দিই। তখন চ্যাট জিপিটি লাথি মেরে চ্যাট জিপিটিকে বের করে দেয়। তখন মনে মনে বলি, হালার চ্যাট জিপিটি, আমাকে অপমান করলি, তোকে তো তোর স্টাইলে ভরে দিব। তারপর আমি নিচে আসি, তখন আব্বু আম্মুর রুমের সামনে যেতে শুনি, লাইব্রেরিটা বিক্রি করে দিব। কিন্তু কেন? ইকরামের রেস্তোরাঁটা দেওয়ার জন্য যে ঋণ করছিলাম সেটা পরিশোধ করতে হবে। আর ছেলেটাকে কিছু বলতে পারবো না, কারণ ছেলেটার শখের জিনিস। আর ছেলেটার শখ মানে আমার শখ, ওকে কিছু বলিও না। তো কি করবা? একটা লাইব্রেরিতে একজন ম্যানেজার লাগবো, সেখানে কাজ করব। আচ্ছা, তুমি যা ভালো ভাবো। তারপর আমি সামনের দিকে চলে আসলাম। আর খারাপ লেগে উঠল আমার জন্য আমার বাবা নিজের এত বছরের প্রতিষ্ঠান বিক্রি করে দেবে। আমি সে ছোটো থেকে যা চেয়েছি তাই করেছে। আর রেস্তোরাঁ হচ্ছে আমার এক ধরনের স্বপ্ন বলতে পারেন। আমি সেটা সম্পূর্ণ করতে আব্বুর এত বড় ক্ষতি করলাম। এটা নিয়েছি বেশি দিন হবে না, প্রায় 6 মাস রানিং। এটা বিক্রি করে দেবার কথা ভাবতে ভাবতে সোফা এসে বসি। তখন আব্বু আম্মু আসে। আর আব্বু আমার মুখ ফ্যাকাশে দেখে বলে, কিরে বাপ, তোর কি হয়েছে? কিছু না। আচ্ছা আব্বু, আমার কারণে কি তোমার কোনো কষ্ট হয়? হঠাৎ এই প্রশ্ন?
এমনি সর্বদা হাসি খুশি থাকি, এই অল্প বয়সে অনেক শয়তানি করছি, তাই আজ এটা মনে হলো। আরে না, এমন কিচ্ছু না বোকা। কথাটা বলে একটা মিথ্যা হাসি দিল। আমি সেদিন বুঝলাম বাবা নামক গাছটার মূল্য কখনো সেভাবে ভাবা হয়নি। আমি যৌবনের শুরু থেকে অনেক বড় বড় কাজ করেছি, যার কারণে আব্বু তার মাসুল গুনেছে, কিন্তু আমাকে গুনতে দেয় নাই। তখন আম্মু বলে, খাবার খেতে আসো। হুম চল। চলো। তারপর বাপ বেটা খাবার খেয়ে নিই। আজ কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে এবং কথা বলতে মন চাচ্ছে না। তখন বাসায় আপু আসে এবং টেবিলে বসতে বসতে বলে, কি রে নানির মাইয়া, তোমার ছেলের পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। আরে না, ওর এমনি আজ মন খারাপ। বাট হোয়াই? জানি না। কি রে চুপচাপ কেন? তারপর আমি আপুর দিকে একবার তাকিয়ে কিছু বলি না। তখন আপু আবার বলে, কি রে কথা বলিস না কেন? চুপচাপ কথা না বলে খা। এত কথা বলিস কেন? হ্যাঁ, ঠাস করে মারবো, ঠুস করে উঠবো পেতনির বউ। কাকে কি বলিস? এখন কিন্তু থাপড়ানি খাবি। আস না খালি। মনে একরাশ নিজের প্রতি অভিমান, তারপরেও আমি সবার সাথে দুষ্টুমি করার চেষ্টা করতে থাকি। তখন আব্বু আমার দিকে তাকিয়ে গুনগুন করে বলে, আমার ছেলেটা পাক্কা অভিনেতা হব। আব্বু মনে করে আব্বুর কথা কেউ শোনে না, কিন্তু আব্বু হয়তো জানে না তার জন্ম দেওয়া ছেলে কান থেকে কিছু লুকানো যায় না। তখন আমি খাবার শেষ করে ওপর আসলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মারুফ চৌধুরী, যে আমার রেস্তোরাঁটা কিনতে চায়। আমি ওনাকে প্রথমে রিজেক্ট করে দিই, বাট এখন আমি নিজে ওনাকে কল দিতাম। উনি কল দিতে ভালো হয়েছে। আমি কল রিসিভ করতে মারুফ চৌধুরী বলে, হাই ইকরাম, হ্যালো, রেস্তোরাঁটা আমার কাছে বিক্রি করে দাও। কত দেবেন? তোমার কিনা চেয়ে 1 গুণ বেশি। ওকে, বিকেলে এসে টাকা দেবেন এবং রেস্তোরাঁর কাগজ পৌঁছে নেবেন। ওকে। কথাটা বলে কল কেটে দেয়। তখন আমি মামাকে কল দিই। হ্যালো, বল। বিকেলে রেস্তোরাঁর কাগজ মারুফ চৌধুরীকে বুঝিয়ে দেব। ক্যাশ থেকে টাকাগুলো বুঝে নাও আর কাস্টমার বিদায় করে স্টাফদের সাথে কথা বলে চলে আসো। কিন্তু কেন? আমি কাউকে উত্তর দিতে পছন্দ করি না। আচ্ছা। তারপর কল কেটে দেই এবং আলমারি থেকে কাগজপত্র বের করতে লাগলাম। কাগজপত্র বের করে আমি সব ঠিকঠাক করে নেই। সব ঠিকঠাক করতে করতে প্রায় 3:50 হয়ে যায়। তখন আমি রওনা দিই মারুফ চৌধুরীর ঠিকানার উদ্দেশ্যে, আর 20 মিনিটের মধ্যে পৌঁছে দেয়। তখন মারুফ চৌধুরী আমাকে দেখে বলে, আরে ইকরাম যে, আসো আসো। জি ভাই। তারপর তার কাছে গিয়ে বসে পড়ি। তখন উনি বলেন, তো কি খাবে, চা না কফি? না ভাই, কিছু খাবো না, আমি আপনাকে কাগজ বুঝিয়ে দিই, আপনি আমাকে টাকা। আচ্ছা। তারপর আমি মারুফ চৌধুরীকে কাগজপত্র সব বুঝিয়ে দিই আর উনি টাকা। সব কাজ শেষ করতে করতে মাগরিব হয়ে যায়। আমি টাকা নিয়ে বের হয়ে যাই। বাসায় আসে দেখি মামা, আব্বু, আম্মু সোফায় বসে আছে আর আপু এবং মিথিলা ওপরে। তখন আমি গিয়ে আব্বুর হাতে টাকাগুলোকে দিয়ে বলি, এখানে রেস্তোরাঁ যত টাকা দিয়ে কিনছি তার চেয়ে দ্বিগুণ টাকা আছে। তুই রেস্তোরাঁ বিক্রি করছো তো কেন? এমনি। কথাটা বলে ওপরের দিকে হাঁটা ধরি। কষ্ট হচ্ছে এই রেস্তোরাঁর জন্য, কারণ অনেকে অনেক কিছু শখের জিনিস, তেমনি এই রেস্তোরাঁটা আমার শখে ছিল। আমি উপরে উঠতে মিথিলা আর আবুদের সাথে ওদের ইগনোর করে সাইড দিয়ে হেঁটে চলে এলাম। তখন মিথিলা দাঁড়িয়ে আমার দিকে তাকায়, দেখে মন খারাপ। আমি রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানাতে শুয়ে পড়ি। খুব ঝুমাইতেছিলাম। অবশ্য ঝুমানোর কারণ একটা, আমার মাথা ব্যথা উঠলে এটা শুরু হয়। আমি ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমার তখন ক্ষুধা লাগে, কিছু কর্ম কিছুই বুঝতেছি না। আমি বিছানা থেকে উঠে বাইরে বের হই। বাইরে সব অন্ধকার। আমি কোনোভাবে নিচে কিচেনে যাই। কিচেনে যাইতেই দেখি খাবার বেড়ে রাখা হয়েছে। কারণ একটাই, আম্মু জানে যে আমার রাতে ক্ষুধা লাগবো, আমি কিচেনে আসমো তাই। এই আমার ডাকে ও থরপরিয়ে ওঠে। আমি বলি, জামার কাছে আসতে মন চাইতেছিল? হুম। ঘুম ঘুম চোখে বলল। তখন আমি বলি, খাবার খাইয়ে দাও। কেন? হাত কেটে গেছে। তারপর মিথিলা আমার হাতের দিকে তাকিয়ে দেখল, সত্যি। তখন মিথিলা ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে কয়েক লোকমা খাবার খাইয়ে দিতে আমি ওর হাত থেকে প্লেট নিয়ে ওর দিকে লোকমা ধরে বললাম, হা করো। তোর নাকি হাত কাটা? সে বিষয়ে বাদ দাও, আর এখন হা করো। আমি খাবার খাইছি।
বেশি কথা বলিও না, হা করো। তখন মিথিলা জোরাজোরি করার জন্য হা করে, আর আমি ওর মুখে লোকমাটা তুলে দিই। তখন মিথিলা খেলো। ওকে কয়েক লোকমা খাইয়ে দিতে ও বাকি সব খাবার আমাকে খাইয়ে দিল। আমি হাত ধুয়ে ওকে হাত ধোয়ার জন্য পানি দিয়ে বলি, আমার রুমে কিভাবে আসলা? তোর মন খারাপ যে, পরে মামার থেকে জানতে পারি যে তুই রেস্তোরাঁ বিক্রি করে দিয়েছিস, তাই তোর বোন থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। তো তাহলে অবশেষে ভালোবেসেছ? কে কাকে ভালোবাসছে? তুমি। হ, ছোট ভাই হিসেবে খেয়াল রাখি। তাহলে আমি যে মাত্র বললাম জামাইয়ের কাছে আসতে মন চাইতেছিল, তখন তুমি বললা কেন বললা? ঘুমের মধ্যে। না, এটা সত্যি। তোর কথাটা বলে যখনই উঠে চলে আসবো, তখন আমি বিছানা থেকে প্লেটটা সরিয়ে মিথিলার হাত ধরে একটা টান মারি। একটা নেও বিছানাতে আমি লাফ দিয়ে উঠি, দরজা লাগিয়ে দিয়ে তখন মিথিলার উপর উঠে বসি। তখন ও বলে, আমার এত বড় সর্বনাশ করিস না। এত রাতে একটা যুবকের ঘরে যুবতী, তাহলে কি করে যুবকটা নিজেকে কন্ট্রোল করবে? প্লিজ এসব করিস না। তোমাকে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলি। কথাটা বলে আমি ওর দুঠোঁট আর আমার দুঠোঁট এক করে দিই, আর এক করে দিতে মিথিলা আমার মাথার পিছনে হাত দিয়ে চুল ধরে ওর মুখের সাথে চেপে ধরে। দুজনকে একসাথে কিস করে খেতে থাকে। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে ওর উপর থেকে সরে যায়। কিছুক্ষণ হাঁপানোর পর এবার ও আমার উপর ওঠে, আমাকে আবার কিস দেওয়া শুরু করে। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিয়ে যখনই দেখতেছি এর থেকে খারাপ কিছু হবে, তখন আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি, আর ও শান্ত হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমি একলা একলা, কেউ নাই। আমি বুঝে গেছি মিথিলা ফজরের সময় আপনের রুমে চলে যায়। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হতে আমি নিচে আসি। তখন দেখি আব্বু আমার রেস্তোরাঁ নেবার জন্য যার থেকে টাকা নিছে তাকে আবার টাকাগুলো দিতেছে, 10,000 টাকা লাভসহ। আমি তখন কিছু না বলে হাসি মুখে নিচে এসে আম্মুকে বলি, আম্মু খাবার দাও। তারপর খাবার সার্ভ করে দেয়। তখন আম্মুর মাথায় হাত বুলিয়ে দেয়, আর তখনই ইকরা আর মিথিলা আসে। আমি মিথিলাকে দেখে চোখ টিপ মারি, আর ওর অবস্থা তখন দেখার মতো ছিল। আমি ওর সাথে আরও কিছুক্ষণ দুষ্টামি করলাম। দুষ্টামি করতে করতে নাস্তা শেষ করে ওপরে আসি। মিথিলা আর ইকরার কলেজ আমার কলেজের সাথে, ওরা আমায় দেখে চলে আসে। আমিও বের হয়ে বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিই এবং কিছুক্ষণ পর কলেজে এসে পৌঁছাই। মিথিলাদের কলেজের সামনে আসি দেখি কিছু বকাটে পোলারা ওদের ডিস্টার্ব করতেছে। আমি ওদের সামনে যেতেই ওদের লিডার আমায় দেখে চিনে ফেলে, আর আমায় বলে, কিরে ইকরাম, তুই এখানে? ভাইয়া তোমরা কি জানো না এখানে একজন আপনাদের ভাবি, আরেকজন আমার বোন? কি বলিস? এখানের দুজনকেই তো মনে হচ্ছে তোর অনেক বড়। আর কে তোর বউ? ওই যে ওই পাশেরটা, আর এই পাশেরটা আমার বোন। মিথিলা আর ইকরার দিকে আঙুল দিয়ে বলি। তখন মিথিলা রাগী চোখে আমার দিকে তাকালো, আর ইকরা বলল, আজকে বাসায় যাস, তারপর তোর ব্যবস্থা করতাছি। তখন করিস ভাইয়া, ওদের ছেড়ে দাও। ওকে। আর আপু, আপনাদের কিন্তু সমস্যা হলে বলবেন। ওরা কিছু না বলে চলে যায়, আর আমিও চলে আসি। কলেজে ঢুকে বাইক পার্কিং করতেই ঈশা নামের একটা মেয়ে এসে প্রপোজ করে। আমি ওকে বলি, মন দিয়ে পড়ালেখা করো, ভালো কিছু করতে পারবা। প্লিজ অ্যাকসেপ্ট করো। প্লিজ আমার পিছু ছেড়ে দাও। কথাটা বলে ক্যান্টিনে আসতে আমার বন্ধু আবির নীরবের সাথে দেখা। আমি ওদের কাছে যেতেই ওরা বলে, মামা, টাকা নাই, পাম দিস না। আরে আমরা কি তোকে শুধু টাকার জন্য পাম দিই নাকি? তো করে চিনা আছে আমার হালা। মনে হচ্ছে তুই আমাদের অপমান করতেছস। কি করবে? আচ্ছা বাদ দে। আর শোন, নীরব কলেজের ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়িয়েছে, আর ওর বিপরীতে দাঁড়িয়েছে ভিপির বোন অন্তু। ওকে তোর সাথ দিতে হবে। কিরে তোদের কণ্ঠে কেমন জানি ভয় দেখা যাচ্ছে? বেটা ভিপি কত বড় গুন্ডা সেটা তুই জানোস? ও যদি গন্ডি হয় আমি গুন্ডার পাপ, ওর মতো ভিবিদের আমি কিছু মনেও করি না। আরে বেটা তারপরেও প্যারানাই চিল। এই তো মাত্র তাহলে বুঝেছিস। আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন আমাদের কলেজে ভিপি আসলো। ওকে দেখে নীরব আবির সবাই উঠে গেল, শুধু আমি বসে থাকলাম। তখন ভিপি নীরবের কাছে গিয়ে বলে, তুই জানিস আমি কে? এই যে ওকে রেখে আমার সাথে কথা বলুন। আমার কথা শুনে ভিপি আমার দিকে তাকালো আর বলল, আরে বিশেষ ব্যবসায়ী ইকরাম যে। ও তেরি, আপনি আমাকে চেনেন?
চিনব না কেন? পরশুদিন রাতে আমার লোকেদের আমার সামনে পিটাইছেন। আপনাকে সুযোগ মতে পেলে আমার লোক ভরে দিব, কিন্তু সাবধান। এই যে মিস্টার, আমি ইকরাম। আমি সে যে কিনা কাউকে ভয় করি না, আর আমি অপেক্ষা করব। তো এখন বল, ওর সাথে তোর সম্পর্ক কি? ও আমার বন্ধু, আর ও নির্বাচন করবে এবং আমাদের ক্লাসের ক্যাপ্টেন হবে। ওকে। কথাটা বলে যায় ও আর ওর লোকরা। তখন ক্লাসের সময় হয়ে যায়, তাই ওরাও ক্লাসে আসে। তখন ভিপির বোন অন্তু আমাদের দিকে একটা হাসি দিল, আর আমি ওর দিকে তাকিয়ে চোখ মেরে দিলাম। আমরা সিটে বসতে স্যার আসলো। স্যার আমাকে দেখে বলল, বাবা ইসোস, জি স্যার। এতদিন কইছিলি? আসলে স্যার ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, কালকে তোর রেস্তোরাঁয় গেছিলাম, সেখানে ক্যাশে অন্য একটা ছেলে বসেছিল। ওকে জিজ্ঞাসা করছি যে ও বলছে তুই নাকি বিক্রি করে দিছিস। জি স্যার। আমার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। তখন স্যার জিজ্ঞেস করলো, বিক্রি কেন করছো? স্যার একটু সমস্যা হয়েছে তাই। কি সমস্যা? একটু পারিবারিক। ও আচ্ছা, ঠিক আছে। তারপর স্যার ক্লাস নিতে শুরু করলো। সবাই ক্লাসে মনোযোগ দিল। তখন প্রিন্সিপাল স্যারের পিয়ন এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই মিস্টার ফারুক সাহেব? স্যার, প্রিন্সিপাল স্যার ইকরামকে ডাকতেছে। ওকে, আপনি যান, আমি পাঠাইতেছি। আচ্ছা স্যার। কথাটা বলে উনি চলে যায়। তখন স্যার আমার দিকে তাকিয়ে বলল, ইকরাম। জি স্যার। স্যার কেন ডাকতেছে, গিয়ে দেখ। ওকে স্যার। তারপর ক্লাসরুম থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে আসি। তখন আমি বলি, আসসালামু আলাইকুম স্যার। তখন আমি ভেতরে প্রবেশ করি আর জিজ্ঞেস করি, স্যার ডাকার কারণ? এক সপ্তাহ পরে 2026 সাল শুরু, তাই নতুন বছর উপলক্ষে একটা অনুষ্ঠান করব। কলেজের সবাই সিদ্ধান্ত নিছি, সেটার দায়িত্ব তুমি আর তোমার বন্ধুরা নেবে। স্যার এসবের জন্য তো ভিপি আছে, আমরা কেন? ওকে ভিপি বানিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। না স্যার, আপনি যেটা সঠিক মনে করেছেন সেটাই করেছেন। আচ্ছা বাদ দাও, এখন বলো দায়িত্ব নিবা কিনা। জি স্যার। ওকে। ও হ্যাঁ, আমাদের পাশের মেডিকেল কলেজ থেকে এবছর ডক্টর হয়ে বের হব মিথিলা, ইকরা আর নীলা নামে 3টা মেয়ে আমাদের কলেজে আসবে। কারণটা কি জানতে পারি? আমাদের কলেজে আর ওদের কলেজ প্রাইভেট, তাই আমরা 2 কলেজ মিলে অনুষ্ঠানটা আয়োজন করতেছি। তাই আচ্ছা স্যার, তাহলে কাল থেকে কাজে লেগে যাব। ওকে, আজ তাহলে ক্লাস করো। স্যার। তারপর স্যারের রুম থেকে বের হয়ে সোজা ক্লাসরুমে আসে। তখন স্যার বলে, প্রিন্সিপাল স্যার কেন ডাকছিল? অনুষ্ঠান হবে, তাই সেটার আয়োজনের দায়িত্ব দিয়েছে আমাকে, আমার বন্ধুদেরকে। ও আচ্ছা, এখন বসো। তারপর আমি আমার জায়গাতে গিয়ে বসলাম। ক্লাসটা শেষ হতে নীরব বলল, মামা চল, ক্লাস করব না। ওকে। তারপর 3 জন ব্যাগ নিয়ে উঠে পড়ি। আর যখন বের হব তখন অন্ত বলল, এখনো সময় আছে, নীরব সরে যা। ওকে। ও নির্বাচন করবে না, একটা শর্ত আছে। কি শর্ত? তা কিছুদিন পর বলবো। ওকে। তারপর আমরা বাইরে আসি। তখন আবির বলল, তোর মনে কি চলতেছে? তা কিছুদিন পর পৌঁছবে। আচ্ছা বাদ দে, আর তুই তোর রেস্তোরাঁ কেন বিক্রি করছস? আমি তখন ওদের সব কিছু খুলে বলি। সব শুনে ওরা বলে, যোগ্য সন্তানের পরিচয় দিয়েছিস। হ মামা, সহমত। আচ্ছা চল। তারপর আমি আর ওরা মিলে ক্যান্টিনে আসি। তখন দেখি একটা নতুন ছেলে কলেজে আসছে। দেখে আমাদের বড় মনে হচ্ছে, আর সে ছেলেকে দেখে মনে হচ্ছে গ্রামের ছেলে। তাকে কিছু ছেলে মিলে র্যাগিং করতেছে। আমি আর আমার বন্ধুরা যেতে ওরা চলে যায়। তখন ছেলেটা বলে, ধন্যবাদ দাদা। ভাই আপনি নতুন? জি আমি নতুন। ও আচ্ছা, কোনো সমস্যা হলে বলবেন। জি। নাম কি? সৈকত রায়। কোন ইয়ারে? আমরা আপনার জুনিয়র। তারপর ওনার সাথে পরিচিত হই। তখন উনি চলে যায়। আর তখন ইকরা, মিথিলা, আরেকটা মেয়ে এবং পিয়ন আসে। পিয়ন এসে বলে, ইকরাম এনারা। বুঝছি, আপনি যান। তারপর উনি চলে যায়। তখন আমি আমার বোনকে বলি, কী রে পেতনি, আমার কলেজে হঠাৎ কি মনে করে? কাকে পেতনি বলিস বে? কেন, তোকে? ইকরা, ছেলেটা কে? মিথিলার হাজব্যান্ড আর ইকরার বড় ভাই। কথাটা বলতে লক্ষ্য করলাম মিথিলার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। তখন আমার উত্তরে ইকরা বলে, ডাহা মিশা কথা কইতে তোর শরম করে না? না রে ছোটি। শালা কুত্তা, আমি তোর বড় বোন,
তুই কোন সাহসে আমাকে ছোটি বলিস? একদম পুঁতে ফেলবো। তুইও তো উঠতে পারিস, তাহলে তো ভালোই হলো। আমাদের গ্যাংয়ের একটা লিডার পেলাম। কিসের গ্যাং? গ্যাংস্টার। কথাটা বলতে আমার পেছন থেকে কে জানি লাথি মারে। আমি লাথি খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ি। তখন পেছনে ফিরে দেখি কে এই মহাপুরুষ যে আমায় লাথি মারলো। আমি পেছনে ফিরে দেখি ওরা হচ্ছে আবির, রকি, রাজু অ্যান্ড সজীব, যারা আমাদের পাশের এলাকায় বকাটে ছেলে। ওদের আমি অনেকবার মেরেছি, আজ ওরা হয়তো তার প্রতিশোধ নিতে আসছে। আমায় লাথি মারছে, তখন আমার বন্ধুরা যাবে তার আগেই ওদের লোকরা আমার বন্ধুদেরকে ধরে নেয়। আর আমার সামনে এসে রকি বলল, কিরে, ওই দিন তো খুব বড় বড় চাপা মারতেছিলি, আজ কই? আজ তোকে দাফন দিয়ে ছাড় মশালা। এই তুই আমার বোনকে বিয়ে করিসনি যে আমায় শালা বলস? কিরে, এই সিরিয়াস মুডেও তোর ফান করতে মন চায়? আচ্ছা বাদ দে, তোদের আমি 2 মিনিট সময় দিতেছি, যদি পারস মেরে ফেল, না হলে অ্যাম্বুলেন্স ডাকতে। সময় শুরু। এই সিনেমার এই যে ডায়লগ দিতেছস, ওর কথা শেষ হবার আগেই ও মাটিতে লুটিয়ে পড়ল। তা দেখে বাকি 3 জন হালকা পিছিয়ে গেল। সময় দিয়েছিলাম, বাট তোরা ব্যবহার করতে পারিস নাই। সো স্যাড। কথাটা বলে আরেকজনকে মারতে যাব লে, তখনই হালার ক্যারাজানি পেছন থেকে মাথায় আঘাত মারে। তখন আপু চিৎকার দিয়ে আসতে চাইছিল, কিন্তু মিথিলা ধরে রাখলো। তখন জানোয়ারের বাচ্চাদের চোখ আমার আপুর দিকে পড়ে, আর রকি গিয়ে আপুর হাত টিপে ধরে, ওর গালে কিস দেয়। আমার তো এটা দেখার পর মেজাজটা গরম হয়ে যায়। তখন আমি উঠি, আর আমার মাথায় কে আঘাত করেছে তার দিকে তাকাই, আর দেখি অন্তর। আমি কিছু না বলে পেছন থেকে রকিকে মাথার উপরে তুলে আছাড় মারি। তখন শালার সব কয়টা আসে আমার কাছে। হকি স্টিক ছিল, তাই ওদের সব কয়টারে সোজা মেরে দিই। সব কয়টারে মারার সময় যারা আমার বন্ধুদের ধরেছিল ওরাদের ছেড়ে পালিয়ে যায়, আর তখন ওরা হকি স্টিক দিয়ে আমার সাথে তাল মিলিয়ে ওদের মারতে লাগলো। এক পর্যায়ে আমরা ওদের আত্মরা করে আমি গর্জন দিয়ে উঠি, আমার বোন, আমার কলেজা, আমার বোনের দিকে যে কুত্তর বাচ্চা নজর দিবে তার চোখ তুলে ফেলবো। এদের সব কয়টারে আস্তানে নিয়ে যা, আর রকির মুখটারে কিছুর সাথে বেঁধে রাখ। তখন কিছু ছেলে এসে ওদের নিয়ে গেল, যারা আমাদের ফ্রেন্ড। তখন সম্পূর্ণ কলেজ আমার দিকে মনোযোগ দিল আর দেখতে থাকলো আমি কি করি। তখন আমি অন্তর কাছে গিয়ে চুলের মুঠি ধরে বলি, তোর তো সাহস কম না, তুই আমায় আঘাত করস? বাপরে, ভাবা যায়? তখন মিথিলা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে বাসার দিকে রওনা দিয়ে সবাই গাড়িতে বসে আছে। তখন আপু জিজ্ঞেস করলো, তুই এসব কেন করস? আমি আবার কি করলাম? এসব মারামারি কেন করস? ওদের অন্যায় শাস্তি দিয়েছি। বয়স হয়নি 18, আবার আসছে অন্যায়ের শাস্তি দিতে। বাপরে, আমার কত বড় ইনসাফকারী। আপু, ওরা কি করে জানেন কলেজে ড্রাগস নিয়ে আসে, মেয়েদের ইফটিজিং করে, আরও অনেক অন্যায় আছে। তোমার বয়স কত? কেন? বলো। 20। এসব তোমায় মানায়, ওর না। ওর মাত্র বয়স 17। ওর সাথে পড়ো মানে, ওর বন্ধু মানে, ওকে এসব করতে বাধ্য করবা না? আপনার ভাইয়ের যে কলেজা সেটা আমাদের নাই, ও ভিপিকে পর্যন্ত পাঙ্গা নেয়। তোরা চুপ কর, আর বাসায় কেউ যেন এই বিষয়ে কিছু না জানে, ওকে? ওকে। তারপর সবাই মিলে বাসায় চলে আসে। আমাদের সবাইকে একসাথে দেখে আম্মু বলল, কি রে, তোরা সবাই একসাথে, ব্যাপার কি? আম্মু, আমাদের কলেজে কিছুদিন পর অনুষ্ঠান, আর ওনাদের কলেজেরও, তাই 2 কলেজে একসাথে অনুষ্ঠান হবে। তাই স্যার আমাদের দায়িত্ব দিয়েছে, আর আমরা আজ চলে আসছি। কাল থেকে কাজে লেগে পড়ব। ও আচ্ছা, তোরা রুমে যা, আমি নাস্তা নিয়ে আসতেছি। ওকে। তারপর সবাই ওপরে আসলাম। তখন আপু বলল, ওকে, ওদের ছেড়ে দে। কাদের? ওই ছেলেদের। কেন রে, প্রেমে টেমে পড়লি নাকি? কথাটা বলতে কেমন জানি আপুর বদলে নীরব তেলে বেগুনে জ্বলে উঠল, আর উত্তেজিত হয়ে বলল, কেন প্রেমে পড়বে? ওনার শুধু ওদের উপর দয়া হচ্ছে, তাই বলছে। আমরা সবাই ওর উত্তেজনা দেখে ওর দিকে তাকাই, আর আমি চোখ ছোট ছোট করে বলি, তা বুঝলাম, কিন্তু তুই এভাবে রিয়েক্ট করলি কেন? যাকে বলছি সে ছাড়া কেন বে? আমার কথা শুনে নীরব বুঝলো ভুল জায়গাতে ভুল উত্তেজনা দেখিয়েছে। তখন কিছু বলল না। আপু বলল, আচ্ছা, তোরা বন্ধুরা থাক, আমরা আমার রুমে যাই। ওকে। তারপর ওরা চলে যায়। আমি ওদের নিয়ে আমার রুমে চলে আসি। তার কিছুক্ষণ পরে দেখি আপু নাস্তা নিয়ে আসে আর দিয়ে চলে যায়। আপু চলে যেতে আমি নীরবকে জিজ্ঞেস করি, মামা
তখন এভাবে উত্তেজিত হলি কেন? এমনি। আরে সেই বিষয়ে বাদ দে তো, বল ওকে নির্বাচন থেকে লিভ নিতে বলছিস কেন? তা পরে একদম রহস্যময় একটা হাসি দিয়ে কথা বললাম। তখন ওরা আমার হাসি দেখে একটু নার্ভাস হয়ে যায়, কারণ ওরা জানে আমি এমন হাসি দিলে মানে কোনো না কোনো বিপদ আসে। তখন আমি বলি, আরে ভয় পাস না, এবার খেলে এই খেলা ছেড়ে দেব, আর কিছু 1 বছর পর মিথিলাকে বিয়ে করে নেব। হাসুস কে? দেখবি কিছু মাসের মধ্যে ওর বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে আসর থেকে তুলে এনে বিয়ে করব। তোকে সাহায্য করবে রে। কেন? তোরা? দূরে থাক, আমরা এসব করব না হালা। তোরা এই কথা বলতে পারলি? সত্যি কথা বলছি শোনা আমার। তুরু হালা। মিথিলা হয়তো শান্ত মেয়ে, বাট ওর বাবারে আমি চিনি। হালা টাকলাইয়া খুব হিটলার। নীরব, মুখ সামলে কথা বল। তারপর আমরা দুষ্টামি করতে থাকি। এভাবে জোহরের আজান দিয়ে দেয়, তখনও চলে যায়, আর আমি তখন ওয়াশরুমে ঢুকে যাই এবং কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হই। তখনই দেখি মিথিলা আমার বিছানায় শুয়ে আছে, আমার গায়ে তখন তোয়ালে বেছানো। আমি তখন মিথিলাকে বলি, কি গো মিথিলা, তুমি আমার রুমে কেন? মিথিলা আমার কথা শুনে নার্ভাস ফিল করে। তখন আমি বলি, আচ্ছা বলো, আমি আসি। কথাটা বলে একটা প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তখন মিথিলা চলে যায়, আর আমি বের হয়ে রুমে ওকে না দেখে মুচকে একটা হাসি দিই এবং দরজা লাগিয়ে শুয়ে পড়ি। তখন ফোনটা হাতে নিয়ে দেখি আপুকে মেসেজ করে দিই, আপু খাবার খাবো না, বিরক্ত করিস না। তারপর আমি পাশ থেকে হুমায়ুন স্যারের বই নিয়ে পড়তে থাকি। বইটার প্রথম পৃষ্ঠা কিছু পড়ে পাখির সম্পর্কে জানার ইচ্ছে জাগলো। তারপরেও তেমন কিছু না করে আর সামান্য কিছু পৃষ্ঠা পড়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন ভাবলাম হুদহুদি ঝামেলাতে জড়ানো ভালো হবে না, পরে জীবন নষ্ট হয়ে যাবে। তাই আমি পকেট থেকে ফোন বের করে অন্তকে মেসেজ দিলাম। সরি। অন্তু আমার মেসেজ দেখে আমি শিওর ও অবাক হয়েছে। তখন রিপ্লাই দিল, কিন্তু কেন? আমি হুদা তোর আর তোর ভাইয়ের সাথে ঝামেলা করি তাই। ও, কিন্তু আজ তুই এত ভালো হয়ে গেছস। এসব ঝামেলা আর করবো না। আচ্ছা তাহলে ভালো। আচ্ছা বাই, ঘুমাবো। ওকে। তারপর আমি ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলো সন্ধ্যা 6টার দিকে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসি, তখন দেখি নীরব এবং ওর মা বাবার সবাই। আমি নিচে গিয়ে আন্টি আঙ্কেলের সাথে কথা বলে নীরবের পাশে বসি এবং তখন সেখানে জগের গ্লাস থেকে পানি ঢেলে খেতে খেতে নীরবকে বললাম, কিরে তোর সপরিবার হঠাৎ এখানে কেন মামা? তখন আমি মাত্র পানি খাচ্ছিলাম, আর আমাদের সোজা বরাবর বসেছিল নীরবের মা বাবা। আমি আম্মুর কথা শুনে কাছে থাকি, আর তখন সব পানি আঙ্কেল আন্টির গায়ে গিয়ে পড়ল। আমি তাড়াহুড়ো করে বললাম, দুঃখিত আন্টি, আমি এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিলাম না। সমস্যা নেই। ধন্যবাদ। তো নীরব বল, কাহিনী কি? কাহিনী কিছু না, আম্মু আব্বু বলতাছে আর 1 সপ্তাহ পরে আমারে চাচুর কাছে পাঠিয়ে দিব পড়ালেখার জন্য, আর কখনো আসবো জানি না। আর আমি তোর বোনকে ভালোবাসি, তাই আব্বু আম্মুকে কষ্টে রাজি করিয়ে নিয়ে আসলাম। এইটা কাহিনী। আমায় আগে বলিস নেই কেন? আরে তুই তো ওর ভাই তাই। বাহ। সরি রে মামা। ইটস ওকে। তারপর আম্মু আব্বুকে অনেক কষ্ট করে রাজি করালো নীরবের মা বাবা। আমার কেন জানি বুকের বাপাসটা হালকা ব্যথা অনুভব করলো। আমি তখন উঠে সেখান থেকে ওপরে চলে আসলাম। নীরব অবশ্যই অনেকবার পেছন থেকে ডেকেছে, আমি তাকাইনি, শুধু নিজের রুমে এসে কিছু ভেবে আবার নিচে আসে। তখন দেখি সবাই কিছু ঠিকঠাক করে নিচে। আগামী শুক্রবারে ওদের বিয়ে। আমার মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। আগা মাথা কিছু না বোঝা এক পাপী আমি। তখনই নীরব আমার কাছে এসে বলল, কিরে তুই খুশি না? আরে হালা, আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে, আগাও বুঝতেছি না, মাথাও বুঝতেছি না। এখানে না বোঝার কি আছে? তুই আগামী শুক্রবারে আমার হালা হবি। ও আচ্ছা, শোন, আমি তোর নির্বাচন বাতিল করে দিয়েছি। ভালো করতেছস। আমি তোর বোনকে বিয়ে করেই কিছুদিন পরে চাচুদের কাছে চলে যাব। ও ওকে। তারপর ওর সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলি এবং ওরা চলে যায়। আম্মু রাতের খাবার খেয়ে যেতে বলেছিল, কিন্তু তারা না খেয়ে চলে গেছে। আমি আপুর রুমে যাই। আসবো? আসো। আপুকে দেখে মনে হচ্ছে আপু এই বিয়েতে রাজি। আমি আপুকে জিজ্ঞেস করলাম, তুই কি এই বিয়েতে রাজি? তাহলে ভালো। কথাটা বলে কেন যেন আমার বুকটা কাঁপতেছে। হয়তো বোন অন্যের বাসায় চলে যাবে, কিন্তু আপুর জন্য আমার বিন্দু পরিমাণও কষ্ট হচ্ছে না।
কিন্তু অযথা বুকের বাঁ পাশটা ব্যথা করতেছে। মনে হচ্ছে আমার প্রিয় কিছু কেড়ে নিতে আসতেছে কেউ। তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়, তারপর আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায়। যখন চোখ খুলি তখন নিজেকে নিজের রুমে আবিষ্কার করি, পাশে সবাই বসে আছে। আমার চোখ খুলতে ওরা সবাই অস্থির হয়ে পড়ে। তখন আম্মু এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আরে এই সামান্য বিষয় নিয়ে কান্না করা লাগে নাকি আম্মু? তুই এটাকে সামান্য বিষয় বলতাছোস? তো কি করব? আজ 2 সপ্তাহ পরে কোমা থেকে আসছোস, আবার বলিস এটা সামান্য বিষয়? কি? হুম। তখন আমার মাথা ব্যথা ওঠে। আমি এতদিন কোমায় ছিলাম। তখন আমি বললাম, আমি একটু একা থাকবো, সবাই প্লিজ চলে যাও। আমার কথা শুনে সবাই চলে যায়, কেউ বিন্দু পরিমাণও কথা বলে না। আমি ভাবতে থাকি, আমি এতদিন কোমায় ছিলাম, তার মানে আপুর বিয়ে হয়ে গেছে। হঠাৎ আমার চোখ যায় আমার আয়নার দিকে। কেউ একজন সে বিল্ডিং থেকে বড় করে লেখা ধরে আছে, সেটা হচ্ছে, তোর থেকে তোর প্রিয় জিনিস কেড়ে নেব। এটা দেখার পর থেকে আমার বুকের ব্যথা আবার ওঠে। তখন মিথিলা আসে। আমি মিথিলাকে দেখে কিছু বললাম না। তখন মিথিলা আমার কাছে এসে পাশে বসলো। কেমন লাগতেছে? খুব কাছের জিনিস, একটা ব্যক্তিগত জিনিস হারিয়ে ফেলবো মনে হচ্ছে। আমি কথাটা বলে মিথিলাকে জড়িয়ে ধরি। মিথিলা রেসপন্স করে জড়িয়ে ধরে। তখন ও বলে, কি জিনিস? নিজেও জানি না, তবে বুকের পা পাশ ব্যথা করতেছে। আচ্ছা, আপুর কি বিয়ে হয়ে গেছে? কথাটা বলে ছেড়ে দিয়ে ঠিক করে বসি। তখন মিথিলা বলে, না। কেন? ওর তো আরো 1 সপ্তাহ আগে বিয়ে হবার কথা। তোর এই অবস্থা, তাই ও বিয়ে করে নাই। ও। হুম। তারপর কিছুক্ষণ কথা বলে ও চলে যায়। আম্মু আসে সাথে খাবার নিয়ে। খাবার খাইয়ে দিতে দিতে কথা বলে। তখন আমি বলি, আপুর বিয়ে কবে? এই শুক্রবারে। আজ কি বার? সোমবার। ও আচ্ছা। হুম। তারপর আম্মু চলে যায়। আমি ভাবতে থাকি কে কি করতেছে। আর আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো তো আমার পরিবার আর মিথিলা, এসব ভাবতে থাকি। তখন ফোনটা হাতে নিয়ে দেখি দুপুর 2টা বাজে। আমি কিছু না করে ফোনটা রেখে দিলাম। তখনই নীরব আর আবির আসে। কি গো শালাবাবু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোরা? আলহামদুলিল্লাহ ভালো। তারপর ওদের সাথে কথা বলতে থাকি। কথা বলতে বলতে এক পর্যায়ে ওদের আমি সব বললাম। তখন আবির বলে, আরে বেড়া, তোর তো শত্রুর অভাব নাই। ওরা কেউ কিছু করতেছে, আরে শুনবি, এইটা শেষ হোক, তারপর আমরা 3জন মিলে দেখব কে এইসব করতেছে। তারপর 3জন মিলে অনেকদিন পর আড্ডায় মেতে উঠলাম। এভাবেই দেখতে দেখতে দিন যেতে থাকে। আমি তেমন একটা রুম থেকে বের হই না। এই কিছুদিনের মাঝে মিথিলা একবার গেছে আমার কাছে, আমিও তেমন একটা ওকে খুঁজে নাই অসুস্থ থাকার কারণে। আজ বুধবার সন্ধ্যায় আজান শেষ হয়ে গেছে, সবাই অনুষ্ঠান করতেছে, সবাই আজ নাচ গান করতেছে। আমি তেমন কিছু না করে একপাশে বসে আছি। হঠাৎ মিথিলা একটা ছেলের হাত ধরে আমার সামনে আসলো আর বলল, আরে ইকরাম যে, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো করে পরিচয় হ, আমার কাজিন শরীফ। আর শরীফ ও আমার বান্ধবীর ছোট ভাই ইকরাম। তখন ছেলেটা হাত বাড়িয়ে দিল। আমি হাত মিলিয়ে বললাম, হাই, আমি ইকরাম। হ্যালো, আমি শরীফ। ওকে ইকরাম, থাক আমরা যাই। শরীফ চলো। কথাটা বলে মিথিলা শফিকের হাতটা ধরল। তখন আমার বুকের বাঁ পাশটা ব্যথা করা শুরু করলো। তখনই একটা পিচ্চি মেয়ে এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া একটা তোমাদের দিতে বলছে। ওকে যাও। আমি চিঠিটা হাতে নিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলাম। তারপর চিঠিটা খুলে দেখি, ইওর টাইম ইজ ওভার লেখাটা দেখে আমি আবার পিছিটাকে খোঁজা শুরু করলাম। আর অল্প কিছুক্ষণ পর পেয়ে গেলাম। তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করি, আপু তোমাকে চিঠিটা কে দিয়েছে? ওইখানে দাঁড়িয়েছিল একটা মাস্ক পরা ভাইয়া। একটা জায়গার দিকে ইশারা করে বলল। তখন আমি মেয়েটাকে রেখে জায়গাতে এসে খোঁজা শুরু করলাম। তখন দেখি কোথা থেকে একটা ছোট ইট এসে আমার মাথায় বাড়ি দেয়। ইটটা কাগজে মোড়ানো ছিল। আমি ইটটা নিয়ে কাগজটা খুলে দেখলাম তাতে লেখা, আমায় খুঁজে লাভ নাই, পাবি না। আমি তখন রাগে গজগজ করতে করতে স্থান ত্যাগ করি এবং নিজের রুমে চলে আসি। আসার সময় দেখি মিথিলা ওর কাজিনের সাথে হেসে হেসে কথা বলতেছে। আমি রুমে এসে দরজা লাগিয়ে ভাঙচুর করতে থাকি ঘরের সব জিনিস।
আমার ভাঙচুরের শব্দ শুনে সবাই আমার রুমের বাইরে চলে আসে। তখন সবাই দরজা খোলার জন্য বলে। আমি দরজা না খুলে দেয়ালে একটা ঘুষি মারি। ঘুষি মারার কারণে আমার হাত কেটে রক্ত বের হতে থাকে। তখন সবাই দরজা ভেঙে রুমে প্রবেশ করে। আর তখন মিথিলা ওই শফিকের সাথে ছিল। সবাই আমায় দেখে বুঝলো আমি প্রচুর লেভেলের রেগে আছি। আমি মিথিলা আর ছেলেটাকে একসাথে দেখে দেয়ালে একের পর এক কিল মারতে থাকি। তখন আপু দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো আর কান্না করতে থাকে। তখন আপুর কান্না দেখে আমার মনটা গলে যায়। আমি আপুকে বলি, কান্না থামাও। এইগুলো করতেছস কেন? রাগ উঠেছিল। কেন? বাদ দে, আর যা অনুষ্ঠান উপভোগ কর, যা। আম্মু সবাইকে নিয়ে যাও। তখন আমি সবাইকে জোর করে পাঠিয়ে দিই। সবার যাবার পরে আমি বিছানায় বসে পড়ি। আর এইদিকে আমার রুম থেকে বের হয়ে মিথিলা শফিককে একপাশে পাঠিয়ে আমার আপুকে এক সাইডে এনে বলে, তোর ভাইয়ের বয়স কত সঠিকটা বলবি? কেন জানিস না? 17। লাথি মারবো, সত্যি করে বল। ওর সত্যি বয়স 20, কিন্তু ও কেন জানি ওর বয়সটা লুকিয়ে রাখে। কেন রাখে জানিস? আরে না। ও তোর আম্মু কি জানে তোর ভাই যে এই মিথ্যে কথা বলে? না, শুধু আমি জানি। আম্মুকে কেউ ওর বয়সের কথা জিজ্ঞেস করলে ওর সত্যিকারের বয়সের কথা বলে। আচ্ছা, তুই আজ এসব কেন জিজ্ঞেস করতেছিস? এমনই চলে রুমে। কথাটা বলে আপুকে নিয়ে রুমে চলে যায়। আপু আগামাথা কিছুই বুঝলো না। আমি রুমে বসে আছি। তখন আবির আসলো আর বলল, কিরে কি হয়েছে? তারপর আমি ওকে সব বলি। ও সব শুনে বলল, মিথিলা আপু কেন এটা করছে? সে জানে না যে তুই তাকে পছন্দ করিস? জানে। তো ওর বিষয়টা বাদ দে। আচ্ছা, সত্যি কথাটা বলতো। কি? তোর বয়স কত? আরে 17। কেন? হালা, তোর বয়সে 20 সেটা আমি জানি। তোকে এই কথা কে বলেছে? আন্টি কাকা জানি বলছে, তখন শুনছি। আচ্ছা, তুই বয়স লুকিয়ে রাখছিলি কেন? একটা কাজের, সেটা শেষ। কাজের সাথে বয়সের সাথে সম্পর্ক কি? অজানা থাক সকলের। ওকে, আচ্ছা, তার মানে মিথিলা আপু তোর 5 বছরের বড়? আগে ভাবতাম নিজের 8 বছরের বড় মেয়েকে কিভাবে পছন্দ করতে। আচ্ছা বাদ দে, আমার সাথে রুমটা পরিষ্কার কর। ওকে। তারপর দুজন মিলে কথা বলতে বলতে রুমটা পরিষ্কার করে নেই। পরিষ্কার করে আবির রুমে বসে থাকে আর আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হতে একটা মেয়ের সাথে ধাক্কা খাই। মেয়েটা পড়ে যায়। আমি খাম্বার মতো দাঁড়িয়ে থাকি। তখন মেয়েটা ওঠে, সরি বলে চলে গেল। আমি মনে মনে বললাম, কি আজব মেয়ে রে বাবা, বকা না দিয়ে উল্টো সরি বলে দিয়ে চলে গেল। তখনই চোখ পড়ে সামনে দিকে, দেখি আম্মু মেয়েটাকে নিয়ে আমার সামনে আসে। আমার সামনে এসে আম্মু বলল, ইকরাম। বলো। তখন আম্মু মেয়েটার দিকে ইশারা করে বলল, মেয়েটা আমার বান্ধবীর মেয়ে নীলা, ওকে তোর সাথে রাখ। ও, কিন্তু আমার সাথে কেন? আমি কাজে ব্যস্ত তাই। আপুর কাছে পাঠিয়ে দাও। কথাটা বলে আমি আবিরকে নিয়ে চলে আসি। কিছু দূর আসি দেখি মেয়েটা আমাদের পেছন পেছন আসতেছে। আমি বললাম, তুমি আমার পেছন পেছন আসতেছো কেন? আপনাদের সাথে থাকতে। আমাদের সাথে থাকতে? আমি এতটুকু বলতে আবির বলল, আমাদের সাথে থাকুন, সমস্যা নেই। ধন্যবাদ। তারপর তিনজন মিলে একটা জায়গাতে বসলাম, কথা বলতে থাকলাম। এভাবে এশা পর্যন্ত সময় কাটলো। এশার আজানের সময় সব বন্ধ থাকে। এশার নামাজের পরে আবার সব অনুষ্ঠান শুরু হয়। এক পর্যায়ে নাচার সময় আসে। স্টেজে তখন মিথিলা আর ওর কাজিন এবং আরও অনেকে উঠে নাচতে থাকে। তখন মিথিলা আর ওর কাজিনকে দেখে আমার রাগ প্রচুর পরিমাণে বেড়ে যায়। তখন নীলা আমার হাত ধরে বলে, চলুন আমরাও একটু নেচে আসি। তখন আমি ওর দিকে তাকাই আর দেখি আবিরের মুখ একটু কালো হয়ে গেছে। কালো হবার কারণ আমি বুঝতে পারতেছি। তখন আমি না করতে যাব, আবির কি যেন ভেবে বলল, আরে কি ভাবতাছিস, যা। না থাক। আরে হালা, যা তো। তারপর আমি আবিরের জোড়াজুড়িতে রাজি হই এবং স্টেজে উঠে এসে নীলাকে নিয়ে কাপড় ডান্স নাচতেছি। তবে নীলার তেমন নিকটে যাচ্ছি না, কারণ বন্ধুর একমাত্র ক্রাশ বলে কথা। হঠাৎ মিথিলা নাচতে নাচতে কৃষির সাথে যেন ধাক্কা লেগে পড়ে যাবে। তখন আমি ওর হাতটা ধরে নিই নীলাকে ছেড়ে। আমি তেমন একটা খেয়াল না করে ওকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে বললাম, ঠিক করে দেখে নাচো। কথাটা মনে এক প্রকার কষ্ট নিয়েই বলি, তা মিথিলা বুঝতে পারে মনে হলো আমার কাছে,
কারণ ওর মুখটা নিমিষে ফ্যাকাশে হয়ে গেল। আমি তখন স্টেজ থেকে নেমে পড়ি। আমার পেছন পেছন নীলাও নেমে পড়ে। তারপর আমি ছাদে চলে আসি, নীলাও চলে আসে। তখন এসে ও কোনো কথা না বলে আমায় সরাসরি বলল, আই লাভ ইউ। আমি ওর কথা শুনে অবাক হই, কারণ ওর সাথে আমার পরিচয়। আর তার চেয়ে বড় কথা তা হচ্ছে একটা মেয়ে সহজে এটা কিভাবে বলে। আমায় ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও বলে, অবাক হয়ে লাভ নাই, আমি এমন যা বলি সরাসরি। শোনো মেয়ে, আমার বন্ধুর প্রথম ক্রাশ তুমি, আর আমি একজনকে নিজে থেকেও বেশি খুব ভালোবাসি। প্লিজ আমাকে রিজেক্ট করবেন না, আমি আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসবো, প্রমিস। কথাটা বলে পায়ে পড়ে যায়। আমি তখন ওকে পা থেকে তুলে বলি, শোনো, আবির ছেলেটা ছোটবেলা থেকে খুব কষ্ট পেয়ে বড় হয়েছে। হয়তো আমার সাথে ওর কয়েক বছরের বন্ধুত্ব, তবে ওকে আমি খুব ভালো করে চিনি। ওর মা ছোটবেলায় মারা যায়, তখন ওর বাবা আরেকটা বিয়ে করে, আর ও তখন থেকে ওর বাবার সাথে কথা বলে না। আর হ্যাঁ, ও কোনো মেয়েকে কখনো ভালোবাসেনি। তুমি ওর জীবনে প্রথম নারে। এসব বলে বোঝাইতে লাগলাম, কিন্তু ও এক ধরনের জেদি মেয়ে, ও মানতে রাজি না। এভাবে কিছুক্ষণ বোঝানোর পর ও রাজি হয়। আমার চোখ পড়ে হঠাৎ একটা ছায়ার দিকে। ছায়ার আকৃতি দেখে বুঝলাম আবিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছে। আমি তখন ওকে ডেকে সামনে আনলাম। তখন নীলাকে বললাম, নীলা, প্রপোজ করো। তারপর নীলা প্রপোজ করলো। তখন আবিরও রাজি হয়ে গেল, কারণ ভালোবাসার মানুষ তো। আমি ওদের একা রেখে রুমে আসলাম। তারপর একটা কাজের কথা মনে পড়লো, তাই বের হলাম এবং আমার গন্তব্যে এসে কাজ শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। হঠাৎ আমার মনে হয় কেউ আমার পেছনে আছে। তখন আমি পেছনে ফিরতে কে জানি আমার মাথায় আঘাত করে, আর তখন আমি মাটিতে লুটিয়ে পড়ি। তখন চোখের সামনে দেখি মিথিলার কাজিন। কিরে কুত্তার বাচ্চা, কেমন আছোস? জানোস, ছোটবেলা থেকে আমি মিথিলাকে ভালোবাসি। ওর দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলি আমি। আবার শুনছি তুই নাকি ওকে বিরক্ত করিস। তোকে মারার জন্য আরো আগে লোক পাঠাই, কিন্তু ওরা তোকে ভয় পেয়ে চলে যায়। আজ মর। তখন আমার চোখগুলো বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ হবার আগে দেখি মিথিলা ওর কাজিনের হাত ধরে ওদের গাড়ির দিকে যাচ্ছে। তখন আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যায়। আমি চোখ খুলতে নিজেকে আবিষ্কার করি একটা পরিপাটি রুমে। তখন পাশে ফিরে দেখি অন্তু। আমি ওকে দেখে বলি, কী রে অন্তু? আমার কথা শুনে অন্তু আমার দিকে তাকায় আর বলে, কে অন্ত ভাইয়া? আমি অন্ত না, আমি সুলতানা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, মানে? মানেটা সহজ, আমি অন্তুরা সুলতানা, আর আপনি বর্তমানে রাজশাহীতে আছেন। কি? আমি এখানে কেমনে আসলাম? জানি না, তবে আপনাকে আমি কাল রাতে একটা নির্জন জায়গাতে পাই, আপনাকে পড়ে থাকতে দেখে নিয়ে আসি। তখন আমার কাল রাতের কথা মনে পড়ে আর মুহূর্তের মাঝে মন খারাপ হয়ে যায়। তখন সুলতানা, বসুন, আমি খাবার রেডি করে নিয়ে আসি। কথাটা বলে আমায় কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় এবং কিছুক্ষণ পর কিছু খাবার নিয়ে আসে আর বলে, ভাইয়া খেয়ে নিন। খোদা নাই আপু। আরে খেয়ে নিন তো। এক প্রকার সুলতানা মেয়েটা জোর করে রাজি করালো খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আপনার বাবা মা কই? মারা গেছে, বর্তমানে একলা থাকি। ও সরি, আমি কিছু জানতাম না। ইটস ওকে ভাইয়া। তো কি জব করেন? জব করি না, নিজের কোম্পানি আছে। ও ভালো। আচ্ছা, আপনি ঢাকা থেকে রাজশাহী কিভাবে এসেছেন? তখন ওকে সব বলি। ও সব শুনে বলল, এই ভুবনের সকলেই বেমান। আচ্ছা, সে বিষয়ে বাদ দেন। আমায় একটু ঢাকায় দিয়ে আসতে পারবেন? আমি তো যেতে পারবো না। আচ্ছা, আপনি আমার ড্রাইভারকে নিয়ে যান। আচ্ছা। তারপর ওনার থেকে বিদায় নিয়ে নিচে আসি। তখন একটা ড্রাইভার আসে। ওনার সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং কয়েক ঘন্টার মাঝে ঢাকা চলে আসি। তারপর আমি নিজের বাসায় এসে ওনার ড্রাইভারকে ব্যাগ পাঠিয়ে বাসায় ঢুকি। বাসায় ঢুকতেই সকলে প্রশ্ন সুরে মারে, কি রে, কাল রাত থেকে কই ছিলি? একটা কাজে রাজশাহী গিয়েছিলাম। তোমার আবার কি কাজ? আরে দরকার ছিল। কথাটা বলে ওপরে নিজের রুমে আসি। তখন দেখি আবির কাকে জানি কলের উপর কল দিতেছে, আর চিন্তিত ওর পাশে নীলা মাথায় হাত দিয়ে বসে আছে। তখন নীলা বলল, ইকরাম ভাইয়া যে কোথায় গেছে? হালারে যদি কাছে পায়ে আলু ভর্তা বানিয়ে ফেলবো, নীরব আসুক, তারপর খুঁজতে বের হব। আরে আমি আছি। আমার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়।
আমায় দেখে আবির এসে জড়িয়ে ধরে বলে, কই গেছিলি? আরে একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? আরে পরে বলবো, আজ তো আপুর গায়ে হলুদ। চল, আমি মার্কেট করি নাই, মার্কেট করে আসে। ওকে চল নীলা, চলো। আচ্ছা তোরা কিছুক্ষণ ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। তখন আমি আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে হাঁটা শুরু করলাম ওয়াশরুমে থেকে। ওয়াশরুমে এসে আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আবির আর নীলা নাই। আমি বুঝলাম ওরা ছাদে গেছে। আমি বের হতেই মিথিলার কাজিনের সাথে দেখা। মিথিলার কাজিন আমায় দেখে একটু ভয় পেয়ে গেল মনে হলো। আমি তখন ওর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে আস্তে করে বললাম, ভয় পাস না, আমি তোর কিছুই করব না। আমি ভয় পাই না। আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে ছাদে আসলাম। আর ছাদে এসে যা বললাম আপনাদের সেটাই। লায়লা আর মামুন ঢুকো, লায়লা আর মজনু প্রেম করতেছে একজন আরেকজনের হাত ধরে। আমি তখন ওদের সামনে গিয়ে থাপ্পড় মেরে বলি, হালা প্রেম করা বাদ দে, বিয়ে কর হালা। সময় হলে অবশ্যই করব, এখন প্রেম করে নিই। আচ্ছা বাদ দে, চল। আর নীলা থাকো। ওকে চল। তারপর আমরা নীলা থেকে বিদায় নিয়ে শপিং মলে আসলাম। শপিং মলে এসে আমার জন্য হলুদ পাঞ্জাবি আর হলুদে গায়ে দেবার জন্য সামান্য মার্কেট করলাম। বের হব তখন দেখলাম মিথিলা আর ওর কাজিন। মিথিলার কাজিন ওর খুব কাছে আসতেছে আর মিথিলা তার চোখ বন্ধ করে অনুভব করতেছে। তা আমি দেখে আমার মুহূর্তের মাঝে রাগ উঠে যায়। তখনই আবির এটা খেয়াল করে আমায় সেখান থেকে নিয়ে চলে যায় একটা রেস্তোরাঁতে। তখন আবির কফি এবং কিছু নাস্তা অর্ডার দিল। তখনই আমাদের সামনে সুলতানা আসলো। আমি ওকে দেখে অবাক হই আর বলি, আপনি এখানে? একটা মিটিং ছিল এই রেস্তোরাঁতেই, আপনি এখানে? শপিং করতে আসছিলাম, আমার আপুর গায়ে হলুদ আজকে। ওহ, অভিনন্দন। ধন্যবাদ। তখন 2টা কফি আসলো এবং তখন আবির আরও একটা কফি অর্ডার দিল। আমি তখন ওদের পরিচয় করে দিই এবং কিছুক্ষণ পর আরেকটা কফি আসলো। কফিটা খেতে সুলতানা বলল, তো ভাইয়া আজ উঠি। আরে কোথায় যাচ্ছেন? আমাদের বাসায় চলুন। না ভাইয়া, সমস্যা নেই, আর আমার অফিসে কাজ আছে। এটা বলে তো কাজ হবে না, চলুন। না ভাইয়া। ওহ, হবে না, চলুন। আচ্ছা, আজকে তো আপনার আপুর গায়ে হলুদ, রাতে চলে আসবো, কালকে বিয়ে পর্যন্ত থাকবো। কেমন? এখন যাই, অফিসে অনেক কাজ পড়ে আছে। ওকে, রাতে চলে আসবেন। আচ্ছা, আর আপনার নাম্বারটা দেন। ওকে, 01853, এটা আমার নাম্বার। ওকে। তারপর সুলতানা চলে যায়। তখন আবির আমায় বলে, মামা মেয়েটার মুখটা কেমন অন্তুর মুখের সাথে মেলে, তাই না? বেটা, আমি প্রথমে অন্তু ভাবছিলাম। তোদের পরিচয় কেমনে মামা? আবিরের প্রশ্নের উত্তরে আমি ওকে কাল রাতে সব কিছু বলে বলি। ও সব শুনে রেগে যায় আর বলে, কি ওর এত সাহস, ও তোকে মেরে রাজশাহী ফেলে দিয়ে আসছে? আরে মামা বাদ দে, ওর থেকে আমি সিস্টেমে প্রতিশোধ নেব। ওরে আমি ছাড়বো না মামা। ওর কিছু করবি না, আমার বন্ধুত্বের কসম। তুই আজ বন্ধুত্বের কসম দিয়ে ওকে বাঁচিয়ে দিলি, এখন চল। কথাটা বলে ও রেগে বের হয়ে যায়। আমি মুচকি হাসি দিয়ে ওর পেছন পেছন বের হয়ে যাই। তখন বাসে আসি। আবির আমার দিকে একবারও তাকালো না। তখনই আবিরের সামনে মিথিলার কাজিন পড়ে। ওকে দেখে আরও রেগে যায়। ও রেগে রুমে আসে। আমি রুমে এসে বললাম, আরে মামা রাগ করিস না, ওর থেকে প্রতিশোধ নেব বেটা। ওকে আমি ছাড়বো, খালি তোর বন্ধুত্বের কসম দিয়ে বাঁচিয়ে ফেললি। আমি খোদার কসম ওকে কোনো কারণে কুত্তার মতো মারব। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, এখন হাস। তখন আবির ফিক করে হাসি দিল। এভাবে কথা বলতে থাকে। কোনোভাবে পুরো দিনটা কাটিয়ে দিই। মাগরিবের আজান দিতে আমার ফোনে একটা ফোন আসলো। আমি ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি সুলতানা রেখা বেঁচে উঠল। আমি রিসিভ করতেই ও বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আছেন? আমি বাসাতেই, আপনি কই? ঢাকা ঢুকছি। ও আচ্ছা, আমি আপনাকে লোকেশন সেন্ড করতেছি, সেখানে চলে আসুন। ওকে। তারপর আমি কলটা কেটে ওকে লোকেশনটা সেন্ড করি এবং রুমে শুয়ে থাকি। আবির ছাদে নীলার সাথে। কিছুক্ষণ পর নিচে কোলাহল শুরু হলো। আমি নিচে যাই, দেখি সুলতানা প্রবেশ করছে। নীল শাড়ি পরা, একদম নীল পরীর মতো লাগতেছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। আমি নিচে নেমে ওর সামনে আসি। তখন ও বলল, আরে ভাইয়া যে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো চলুন সবার সাথে পরিচয় করিয়ে দেন। ও শিওর, চলুন।
তারপর আমি আম্মু আব্বু আরও কিছু অতিথির সাথে পরিচয় করিয়ে দিই এবং তখন ছাদে নিয়ে আসি। আবির সুলতানাকে দেখে বলে, আরে অন্তু যে। হালা, ও অন্তু না, ও সুলতানা। ও সরি, কেমন আছেন মিস সুলতানা? আলহামদুলিল্লাহ ভালো। ইকরাম ভাইয়া উনি কে? ও হ্যাঁ, ও হচ্ছে আমাদের ফ্রেন্ড সুলতানা। আর সুলতানা ও হচ্ছে আমার আম্মুর বান্ধবীর মেয়ে এবং আবিরের ওয়াইফাই, আরে থুক্কো ওয়াইফ। আমার কথা শুনে সবাই হাসতে থাকে। তারপর চারজন মিলে আড্ডা দিতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি মিথিলা ওর কাজিনের হাত ধরে হাঁটতে হাঁটতে আসতেছে। আমি এটা দেখে রাগ উঠলে ও কন্ট্রোল করে নিই। এভাবে আমরা চারজন আড্ডা দিতে থাকি আর মাঝে মাঝে মিথিলা আর ওর কাজিনকে আর চোখে দেখতে থাকে। তখন তা আবিরের চোখে পড়ে আর বলে, চল মামা নিচে চল। চল। তারপর চারজন নিচে আসি। তখন আমরা আমার আপুর রুমে আসি। দেখি আপু নীরবের সাথে কথা বলতেছে। আমি রুমে প্রবেশ করে বলি, কিরে পেতনি, আমার কিউট বন্ধুটাকে বশ করতেছিস মনে হচ্ছে। মুখ সামলে কথা বল কুত্তা। মিস পেতনি চুপ কর আর ফোন আমারে দে। কথাটা বলে ফোন কেড়ে নিয়ে কথা বলতে বলতে বারান্দায় আসে। কিরে মামা? এতদিন পর মনে পড়লো মহারাজের। আরে অসুস্থ ছিলাম, আবার তোদের বিয়ের কাজ বুঝতেই পারতেছিস। তো আর কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালোই। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তো আর কি করিস? এই তো আছি। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা রেখে দিই। ফোন রেখে দেখি সুলতানার সাথে আপুর খুব ভালো ভাব জমেছে। আমিও গিয়ে তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চারজন চলে আসি আমার রুমে আসতেই সুলতানা বলল, এটা আপনার রুম? এটা আমার রুম। বেশ গোছানো তো। ধন্যবাদ। মামা নিচে চল, সকলের সাথে কিছুক্ষণ আড্ডা দিই। তারপর নিচে আসি। ওদের নিয়ে নিচে আসতে বিভিন্ন অতিথিদের সাথে পরিচয় হই, তাদের সাথে আড্ডা দিই এবং আপু নিয়ে নিচে আসে। একে একে সবাই আপুকে হলুদ লাগায়, আমিও লাগাই। স্টেজ থেকে নেমে যাবার সময় মিথিলার সাথে ধাক্কা লাগে। তখন আমি ওকে ধরতে মিথিলার কাছে এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, কিরে মেয়ে দেখলে কি হোশ থাকে না? আমার গালে থাপ্পড় দিবার কারণে আমার রাগ মাথায় চড়ে বসে। শালার আজ পর্যন্ত আমার বাবা আমার গায়ে থাপ্পড় মারেনি, আর সেই জায়গাতে ও আমার সাথে খারাপ ব্যবহারের ওপর খারাপ ব্যবহার করে যাচ্ছে। তখন আমি নিজের শরীরের সম্পূর্ণ জোর দিয়ে ওর তলপেটে লাথি মারি। ও আমার লাথিকে স্টেজ থেকে সিধা মাটিতে পড়ে। আমি মিথিলাকে সরিয়ে দিয়ে স্টেজ থেকে নেমে মিথিলার কাজিনকে কিলের উপর কিল দিতে থাকি। হঠাৎ ওর কাজিন আমারে কেমনে প্যাচে ফেলে দেয় আর আমারে মারতে থাকে। আমার তখন আরও রাগ উঠে যায়। আমি ওরে ঘুষি মারি, সাথে সাথে ও সরে যায়। আমি উঠে দাঁড়িয়ে ওকে দাঁড় করে নিজের শরীরের সম্পূর্ণ জোর দিয়ে একটা ঘুষি মারি। হালা ঘুষিকে কিছুটা ছিটকে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখন মিথিলা এসে আমাকে চড় মারে। আমার মেজাজ আরও গরম হয়ে যায়। আমি ওর চুলের মুঠি ধরে বলি, কিরে আমার একলা চড় মানুষ কেন? তুই তো পড়ে যেতে নিয়েছিলি যে, তখন আমি না তোকে ধরেছি, ও আমাকে কেন মারবে? আর ও আসার পর থেকে আমার সাথে রং করতেছে, সেই জায়গাতে তুই আমারে মারস? ওর ভাগ্য ভালো আমি ওকে মেরে অন্য ছেলেরগুলোর মতো ফেলে দিই নাই। আর ওকে কে দাওয়াত দিয়েছে বিনা দাওয়াতি? মিথিলা আমার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারতেছে না, কারণ আমি এত সহজে ছাড়বো না। তখন সেখানে সকলে আমার রাগ দেখে ভয় পেয়ে যায়। আমি কিছু ভেবে ওকে ছেড়ে দিই। তখন ওর কাজিনের সামনে এসে দাঁড়িয়ে মুখে রক্ত মুছতে মুছতে বলি, শোন, আমি তোকে মেরে ফেলি নাই সেটা তোর ভাগ্য। তোর ভাতারিকে জিজ্ঞেস করিস এই ইকরাম কি জিনিস, মেরে ফেলে দিবে, কেউ বুঝতেও পারবে না। কথাটা বলে আমি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হেঁটে নিজের রুমে চলে আসি। তখনই সুলতানাও আসে। আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। আমি কি দোষ করলাম আমার গায়েও হাত তুললো? তখন সুলতানা বলল, মিস্টার আপনার রাগ তো খুব ভয়ঙ্কর। রাগ উঠলে কি করি নিজেও জানি না। বাহ ভালো তো, আমিও সেম। আচ্ছা আমার একটা হেল্প করবেন? কি হেল্প মিস্টার? আপনার তো নিজের কোম্পানি, আমাকে একটা জব দেবেন? আর আমি বিয়েটা শেষ হলে রাজশাহী চলে যাব, কাউকে না জানিয়ে। কিন্তু কেন মিস্টার? কোনো এক কারণে, পরে কোনো এক সময় বলবো। আচ্ছা। তারপর ওর রুম থেকে চলে যায় আর আমিও কিছু না বলে মাথায় হাত দিয়ে বসে পড়ি। মাথায় হাত দিয়ে মাথা যন্ত্রণা করতে থাকে। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়।
তখন শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। সকাল 9টা বাজে। সকাল সকাল ছোট বাচ্চা আর মুরব্বীদের কোলাহলের আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় আমার। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসি। তখন আম্মু আমাকে নাস্তা পেরে দেয়। আমি নাস্তা করতে থাকি। নাস্তা করে দাঁড়িয়ে নাস্তা করতেই আপু এসে থাপ্পড় মারে আর বলে, এটা কি জন্য আপু? তোর জন্য আমার একমাত্র বেস্টিটা চলে গেছে আমার বিয়ে থেকে। আমি কি করেছি? আমার সাথে ওর কাজিন যা করেছে আমি তাই করেছি। তুই ওর গায়ে হাত দিছস কেন? ও যে আমারে হোদা গায়ে হাত দিছে। তখন আপু কিছু না বলে আমায় আরেকটা থাপ্পড় মারে। আমি তখন রাগ কন্ট্রোল করে বলি, দেখ মেহমান তাকিয়ে আছে, আমার রাগ উঠাইস না, না হয় ছোট ভাইকে তো হারাবি, উল্টো সম্মানটাও। কি করবি? আর তোর মতো গুন্ডা চলে গেলেও আমার কিছু যায় আসে না। কথাটা বলে আরেকটা থাপ্পড় মারে। তখন আমার রাগ আর কন্ট্রোল করতে না পেরে আমাদের নাস্তার টেবিলে একটা ঘষি মারি। সাথে সাথে চোরমার হয়ে যায়, কারণ টেবিলটা কাচের ছিল। তখন আব্বু এসে বলল, কিরে তোর সমস্যা কি? কাল রাত থেকে দেখি এসব করতাছিস, সমস্যা কি? আমি আব্বুর কথার উত্তর না দিয়ে ওপরে এসে নিজের জামা কাপড় নিয়ে বের হয়ে পড়ি। তখন দেখি আপু বসে আছে। আমার হাতে জামার ব্যাগ দেখে আপু সামনে দাঁড়িয়ে বলল, কই যাচ্ছিস? সামনে থেকে সর। সরবো না। আমি তখন ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেই। তখন ও আবার মাটি থেকে উঠে আমার সামনে এসে বলে, সরি, মাফ করে দে। মাপ চাইতে হবে না তোর, আমি সরি তোর কাছে। প্লিজ মাফ করে দে। তখন আমি ওর পাশ কাটিয়ে সুলতানাকে নিয়ে বের হয়ে যাই। আবির নীলা অবশ্যই বাধা দিয়েছে। আমি ওদের সরিয়ে চলে আসি বাইরে। তখন সুলতানাকে বলি, এই নাও চাবি দাও, গাড়ি নিয়ে আসি। এটা বলে আমার দিকে চাবিটা এগিয়ে দিল। আমি চাবিটা নিয়ে গাড়ি আনতে আমাদের গ্যারেজে যাই। গাড়ি নিয়ে আসি এবং গেটের সামনে এসে সুলতানাকে নিয়ে বের হয়ে পড়ি। আমি ড্রাইভ করতেছি। তখনই সুলতানা বলল, দেখো এটা ঠিক হলো না। কি ঠিক হলো না? তখনকার বিষয়টা দেখো আমি কি করেছি। যা করেছে তোমরা তো দেখলা, কাল রাতে হয়েছে। তারপরে ওরা আমার সাথে খারাপ ব্যবহারের উপর খারাপ ব্যবহার করে যাচ্ছে। কেমনটা লাগে বলো তো? সুলতানাকে কথাটা বলতে আবির কল দিল। আমি রিসিভ করলাম। তখনও বলে, তোর আপু অজ্ঞান হয়ে গেছে, জলদি বাসায় আস। সর, রাখ, সময় হলে আসবো। কথাটা বলে আমি ফোন চলাকালীন কল কেটে দিয়ে আমার সে ফোনের সিম কিছু টাকা ছিল, আমি সেগুলো নিজে উঠিয়ে নিই। নিজে সিমে নিয়ে ফোনটা ফেলে দিই এবং ড্রাইভ করতে করতে সুলতানের বাসার সামনে এসে গাড়ি থামিয়ে বলি, আচ্ছা নামো, আমি একটু বাসা দেখে আসি থাকার জন্য। বাসা দেখার প্রয়োজন কি? আমার বাসায় থাকবো। আরে না। আরে চলো তো, কিছু হবে না, তুমি তো আমার ভাইয়া। কিন্তু তারপরেও। আরে চলো। তারপর সুলতানা আমাকে জোর করে বাসায় থাকার জন্য রাজি করালো। আমরা বাসায় ঢুকে সোফায় বসি। তখনও আবার বলে, ভাইয়া ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার করতেছি। থাক, লাগবো না। তুমি বেশি কথা বলো, যা বলছি তাই করো, যাও। আচ্ছা। তারপর আমি ওপরে প্রথমে যে রুমে ছিলাম সে রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন দেখি সুলতানা একটা ফোনে কি সেটিং করতেছে। সেটিং করার পর আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, তোমার ফোন তো নাই, এ নাও আমার ওল্ড ফোনটা, কিছুদিন পরে নতুন একটা নিও, ততদিন এটা চালাও। আরে এসবের কি প্রয়োজন? তুমি একটু অতিরিক্ত কথা বলো, চুপচাপ এটা নাও। তারপর আর কি, ফোনটা নিয়ে সোফায় সুলতানার পাশে বসে। তখন কে জানি কলিং বেল বাজায়। সুলতানা গিয়ে দেখে খাবার আসে। খাবার নিয়ে ভেতরে আসে। ও খাবারগুলো নিয়ে কিচেনে চলে যায়। কিছুক্ষণ পর 2 প্লেট খাবার এনে আমার দিকে 1 প্লেট দিয়ে বলে, এটা নাও ভাইয়া। আচ্ছা। কথাটা বলে আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার খেতে থাকে। খাবার শেষে হাত ধুয়ে টিভিতে মুভি দেখতে বসি দুইজন। তখনই সুলতানা আবার বলে, ভাইয়া একটা কথা বলি। বলো। আমি না ভাইয়ার ভালোবাসা পাই নাই, আমায় একটু ভাইয়ের ভালোবাসা দিবা? আমি টিভির দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনতেছিলাম। তখনই ও করুণ এবং মায়াভরা কণ্ঠে কথাটা বলল। তখনই আমার বুকটা কেঁপে উঠল। আমি ওর দিকে ফিরে ওর 2 গালে হাত রেখে বললাম, কেন না, অবশ্যই তোকে আমি ভাইয়ের ভালোবাসা দিব। সত্যি? তাহলে তো আমি তোমায় তুই করে বলতে পারি। অবশ্যই। আচ্ছা তাহলে তুই কাল থেকে অফিসে যাবি, আমি কিছু করব না, আমার বাকি পড়ালেখা শেষ করব। আচ্ছা। এভাবে দুইজন কথা বলতে থাকে। কোনোভাবে সেদিনের দিনটা কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি পাক্কা বুড়ি
নাস্তা বানাচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কী রে, বিয়ের প্রস্তুতি নিতেছিস নাকি? আরে না, তোর জন্য নাস্তা বানাচ্ছি। কথাটা শুনতে আমার বোনের কথা মনে পড়ে, কারণ ও কখনো যদি নাস্তা বানাতো তখনও এমন কিছু কথা বলতো। আমার মন খারাপ দেখে ও বুঝে গেল, তখনও জড়িয়ে ধরে বলল, আমার ভাইয়াটার মন খারাপ বুঝি? ওর কথা বলার স্টাইল দেখে ফিক করে হেসে দিই। তখন আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, না রে বোনো। তাহলে তো ভালো। এখন জলদি নাস্তা রেডি কর, অফিসে যাবো। আর তুই কোন ইয়ারে পড়স? অনার্সের 2য় বর্ষে। আব্বে বাস, আমার সিনিয়র তুই তো আমার বড় বোন তাইলে। না, তুই আমার বড়। আচ্ছা এখন জলদি কর, আমি রেডি হয়ে আসি। কথাটা বলে আমি সেখান থেকে ওপরে আসি। হঠাৎ আমার মিথিলার কথা মনে পড়ে যায়। মন খারাপ হয়, কিন্তু মনকে কোনোভাবে সান্ত্বনা দিই সে আমার না। রুমে এসে রেডি হয়ে নিচে এসে দেখি সুলতানা রাস্তা রেডি করে বসে আছে। আমি কাছে যেতে আমায় নিজ হাতে খাইয়ে দিল, আমিও ওকে খাইয়ে দিলাম। দিয়ে ওর থেকে বিদায় নিয়ে অফিসে আসি। তখন ম্যানেজার আমার সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সব বুঝিয়ে দেয়। আমিও সব বুঝে নিজের কেবিনে এসে বসি। কিছুক্ষণ পর পর বিভিন্ন লোকজন আসে আমার সাথে পরিচয় হবার জন্য। এভাবে লাঞ্চের টাইম হয়। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, তা সুলতানা দিয়েছে। তখন আমি মেসেজটা ওপেন করে দেখি, ভাইয়া আমি খাবার পাঠিয়েছি, খাবার খেয়ে নে, ক্যান্টিনের খাবার খাস না। ওকে। তখন খাবার আসে, খাবারগুলো খেয়ে নিই এবং সেভাবে 3টা বছর কেটে যায়। আমার প্রতিদিন মিথিলার বাসার সবার কথা মনে পড়েছে, বাট খবর নিয়ে নেয়। তাদের কথা নিয়ে তেমন একটা ভাবেও নাই। তবে মিথিলার স্মৃতি আমারে খুব করে কান্না করাইছে। আমার দেহের পরিবর্তন হয়েছে, আগের থেকে লম্বা হয়েছে, চোখে চশমা লাগাই, কাজের চাপে চোখে হালকা সমস্যা হয়েছে। সুলতানার বিয়ে হয়ে গেছে, ওর 2 বছরে একটা বাচ্চাও আছে। এই 3 বছরে আমাদের কোম্পানি দেশের টপ কোম্পানিগুলোর মাঝে চলে গেছে। বড় বড় 10টা দেশে আমাদের কোম্পানির শাখা রয়েছে, বাংলাদেশের প্রতিটা জেলায় রয়েছে। সেদিন সোমবার কক্সবাজার আমি সুলতানা, ওর স্বামী আর ওর সন্তান ট্যুরে আসি। ওর ছেলের নাম লাবিব, কথা বলতে পারে। আমরা ঘুরতেছি, হঠাৎ চোখে পড়লো আমার বোন আর ওর কোলে একটা মেয়ে সন্তান। বুঝলাম ওর ছেলে নীরব, আবির এবং নীলা। আমি ওদের না দেখে থাকতে লাগবো, ওরা হয়তো আমায় দেখেই নাই। তখন লাবিব আমার কোল থেকে নেমে দৌড়াদৌড়ি করতেছে, আমিও ওর পেছন পেছন দৌড়াইতেছি। হঠাৎ লাবিব আমার বোনদের সামনে চলে আসে। আমি লাবিবকে ধরে কোলে নিয়ে বলি, মামা এইভাবে দৌড়াও কেন? মজা লাগে। তোর মজা আমি ছুটাইছি। পারবে না, মামা আছে। তোর জন্য আমার ছেলেটা আমারে ভয় পায় না। আরে আমার একমাত্র ভাগিনা। আর চল ওইদিকে। কিরে, আজ আমাদের চিনোস না? কথাটা বলে চলে যাব, তখনই পেছন থেকে চেনা এক মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আমি সুলতানা, সবাই পেছনে ফিরি। সুলতানা দেখে চিনে ফেলে, এতক্ষণ খেয়াল করে না। সুলতানা গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। তো দুলাভাই কই? ওই নীরব দাঁড়িয়ে ছিল, ওর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো। তখন ওর চোখে পানি টলমল করতেছিল। আমি সুলতানার জামাইয়ের কাছে লাবিবকে দিয়ে আবুর সামনে যাই, আর সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমায় ক্ষমা করে দে। আরে সে বিষয় বাদ দে, আর এখন কান্না থামা। কোনোভাবে ওর কান্না থামিয়ে বাকিদের সাথে কথা বলি। বাকি 3 জনের রাগ ভাঙাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আমি আপুর মেয়েকে কোলে নিয়ে নীরবের উদ্দেশ্যে বলি, মামা আমার ভাগ্নির নাম কি? ফারিয়া সুলতানা। সুন্দর তো, মাশাল্লাহ। তারপর সবাই মিলে সময় কাটালাম। তখনই আপু বলল, মিথিলার কথা জিজ্ঞেস করবি না? কি জিজ্ঞেস করব, ওর তো এখন বিয়ে হয়ে গেছে, ওর কাজিনের সাথে, আর সন্তানও হয়তো আছে। একরাশ হতাশা নিয়ে কথাগুলো বললাম। কথাগুলো বলতে আবির বলল, না, ও তোর জন্য সর্বদা অপেক্ষা করছে আর করবে। আরে চাপা মানিস না, আপুর বিয়ের সময় তো দেখলাম কাজিনকে কত ভালোবাসে। না, এটা আমরা ভাবছি, পরে ওর কাজিন বলছে ওরা কি অসুস্থ ফিল করছো, ডাক্তার দেখছে। তখন ডাক্তার বলছে ওর ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন বাঁচবে না। তখন ও আর ওর কাজিন তোর সাথেই নাটক করে পরে জানতে পারে ডাক্তার ভুলে অন্যের রিপোর্ট ওকে বলেছে। ওর তেমন কিছু হয় নাই। ততক্ষণে তুই আমার ছেড়ে রাজশাহী চলে গেছস, আর ও সর্বদা একাকী থাকা শুরু করেছে। নীরবের কথাগুলো শুনে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছে, আর মাথায় হাত দিয়ে বসে আছে। তখন আপু কাঁধে হাত দিয়ে বলল, ও আসছে, ওই রুমে আছে, যা।
সত্যি? হুম। তখন আমি এক দৌড়ে সে রুমের সামনে আসি। রুমের সামনে এসে ধাক্কা দিয়ে দরজা খোলা যায়। তখন দেখি রুমে কেউ নাই। আমি বুঝেছি ও কোথায়। আমি একদম সাবধানে লাগিয়ে বারান্দায় গিয়ে দেখি ও বসে আছে সামনের দিকে তাকিয়ে। তখন আমি দাঁড়িয়ে বললাম, মিথিলা। আমার কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায় আর দেখে আমি দাঁড়িয়ে আছি। তখন ও খুশি হয়, আবার মুখ মলিন হয়ে যায় আর বলে, দেখো আমি জানি তুমি স্বপ্ন, প্লিজ চলে যাও। ওর কথা শুনে আমি ওর পাশে গিয়ে বসে আর ওকে ধরে ওর মাথাটা আমার বুকের সাথে লাগিয়ে বললাম, আমি সত্যিই আসছি তোমার কাছে। ও কিছুক্ষণ নিঃশেপ থেকে তারপর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, সরি। ইটস ওকে। সেদিন আমাদের মিলন হয় আর সেদিন আমাদের বিয়ে হয়ে যায়। রাতে বাসের ঘরে নামাজ আদায় করে গল্প করতেছি। ও এই পর্যন্ত অনেকবার সরি বলেছে। কথা বলতে বলতে হঠাৎ আমি ওর মুখটা বন্ধ করে দিই। আর কিভাবে করি সেটা হয়তো জেনে থাকবেন। তারপর আমি ওকে আদর করতে থাকি। এই যে বেডা বেডি, শরম করে না? এই শীতেও একখান বিয়ে করবার পারস নাই, আবার অন্যদের আদর করা দেখতে চাস? যা বিয়ে কর। আর যদি পরিবার না মানে তখন আসিফ হুজুরের ওয়াজ লাগিয়ে শুনতে থাক। তারপরে আমার বউকে কিভাবে আদর করি তা শুনতে চাইস না। আচ্ছা, অনেক ভকভক করছি, যা ভাগ। আমিও আদর করতে মনোযোগ দিই। আলবিদা।